সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি এসএসসি 2025 সালের পরীক্ষার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কমন উপযোগী এমসিকিউ সাজেশন তুলে ধরেছি। ইনশাল্লাহ এই এমসিকিউ গুলো থেকে তোমাদের 100% কমন পড়বে। তো এসএসসি 2025 সালের পরীক্ষার্থীদের সিলেবাসটা কিন্তু 2023 সালের সিলেবাস অনুযায়ী প্রশ্ন এবারে তোমাদের আসবে। এবং একটা কথা বলি, তোমরা ভিডিও শুরু করার আগে অবশ্যই কানে হেডফোন বা নীরব একটা জায়গায় তুমি একা বসে যাও। খাতা কলমের কোনো প্রয়োজন নাই। যদি তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো মনোযোগ সহকারে, প্লাস আমি পড়বো অপশনগুলো, তোমাদের উত্তরটাও তোমাদেরকে দেখিয়ে দিব। কি হবে যখন তুমি দেখবে এবং শুনবে মনোযোগ সহকারে, তখন তোমার ভিতরে এই জিনিসটা অটোমেটিক্যালি তোমার ক্যাপচার হয়ে যাবে, তুমি শিখে ফেলবা। তাই ভিডিও দেখতে দেখতে, শুনতে শুনতে আমরা শিখে যাই। আজকের গুরুত্বপূর্ণ 300 এমসিকিউ তোমাদের এখানে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, ইতিহাস প্রথম পত্র থেকে 300টা এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ, এবং ভিডিওর মাঝখানে আমি অনেক গুরুত্বপূর্ণ টিপস দিব যেগুলো তোমাদের খুব কাজে আসবে। তাই ভিডিওটা স্কিপ করবে না। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। কথা না বলে চলো ক্লাসটা শুরু করা যাক। ইতিহাস প্রথম পত্র থেকে প্রথম অধ্যায়ে রয়েছে ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন ও ইংরেজদের আধিপত্য প্রতিষ্ঠা। প্রথম প্রশ্ন, ভারতবর্ষে সর্বপ্রথম কোন ইউরোপীয় জাতি আসে? প্রথম আসে পর্তুগিজরা। ভারতে পর্তুগিজের আগমনের বছর ছিল 1498 খ্রিস্টাব্দ। পরবর্তী প্রশ্ন, পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ভারতের কোন বন্দরে আসেন, অবতরণ করেন? তো এখানে প্রশ্ন ঘুরে ফিরে আসবে, সমস্যা নাই। তো পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা কালীঘাট বন্দরে আসেন। ভারতের কোন শহরে ইংরেজরা প্রথম কারখানা স্থাপন করে? এটা হচ্ছে সুরাট। ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠিত হয় 1600 খ্রিস্টাব্দে। ইংরেজদের সঙ্গে যুদ্ধ করে পরাজিত হন কে? সিরাজউদ্দৌলা। পলাশির যুদ্ধ অনুষ্ঠিত হয় 1757 সালে। পলাশির যুদ্ধের ইংরেজ সেনাপতি ছিলেন রবার্ট ক্লাইভ। মীর জাফর কোন সহযোগিতায় নবাব হন? মীর জাফর রবার্ট ক্লাইভের সহযোগিতায় নবাব হন। পলাশির যুদ্ধের ফলাফল ছিল ইংরেজদের বিজয়। পলাশির যুদ্ধের ফলাফল কি ছিল? ইংরেজদের বিজয় ছিল। বাংলা বিজয়ের মাধ্যমে ইংরেজরা যে প্রদেশে প্রভাব বিস্তার করে তা হলো বাংলা। পলাশির যুদ্ধের প্রধান বিশ্বাসঘাতক ছিলেন মীর জাফর। বক্সারের যুদ্ধে কবে সংঘটিত হয়? বক্সারের যুদ্ধ কবে সংঘটিত হয়? 1764 খ্রিস্টাব্দে। বক্সারের যুদ্ধে ইংরেজদের নেতৃত্ব দেন মেজর হেক্টর মুনরো। বক্সারের যুদ্ধে কে পরাজিত হননি? এখানে প্রথম অপশন মীর কাসিম, সুজাউদ্দৌলা, শাহ আলম নাকি রবার্ট ক্লাইভ। এখানে বক্সারের যুদ্ধে কিন্তু মীর কাসিম, সুজাউদ্দৌলা, শাহ আলম তারা প্রত্যেকে একে একে কিন্তু পরাজিত হন, কিন্তু রবার্ট ক্লাইভ পরাজিত হননি, যার ফলেই ইংরেজের আধিপত্য বিস্তার শুরু হয়। বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে ইংরেজরা 1765 সালে। বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি প্রদান করেন সম্রাট শাহ আলম। রবার্ট ক্লাইভ প্রথমবার ভারতে আসেন 1744 সালে। ফরাসিদের নেতৃত্বে ছিলেন ডুপ্লে। ইংরেজ ও ফরাসিদের মধ্যে প্রথম কারনাটি যুদ্ধ হয় 1746 সালে। ফরাসিরা ভারতের কোন স্থানে ঘাঁটি স্থাপন করেছিল? এটা হচ্ছে চন্দননগর। ইংরেজদের সঙ্গে যুদ্ধ করে কে আত্মহত্যা করেন? টিপু সুলতান। টিপু সুলতান কোন রাজ্যের শাসক ছিলেন? মাইসুর রাজ্যের। টিপু সুলতান নিহত হন কোন যুদ্ধে? চতুর্থ মাইসুর যুদ্ধে টিপু সুলতান নিহত হন। ইংরেজরা ভারতের কোন অঞ্চলে সর্বপ্রথম বাণিজ্য কেন্দ্র স্থাপন করে? সুরাটে। কোন ইংরেজ নবাবকে পরাজিত করে বাংলা দখল করেন? সিরাজউদ্দৌলা। কোন ইংরেজ নবাবকে পরাজিত করে বাংলা দখল করে? এখানে প্রশ্নটা একটু এলোমেলো আছে, আমাদেরকে বুঝার অনেক কিছু আছে যে কোন ইংরেজ নবাবকে পরাজিত করে বাংলা দখল করে। এখানে প্রশ্নটা সাজিয়ে তোমরা আরো কয়েকটা প্রশ্ন তৈরি করবে এখান থেকে, যে নবাব সিরাজউদ্দৌলাকে ইংরেজরা পরাজিত করে এই বাংলাটা দখল করে নেয়। প্রশ্নটা কিন্তু বুঝতে হবে। কারনাটিক যুদ্ধগুলোর কারণ ছিল ইংরেজ ও ফরাসির সহযোগিতা। টিপু সুলতান কার পুত্র? হায়দার আলী। বন্ধুরা, আমি বোর্ড বই থেকে নিজে হাতে কলমে এই প্রশ্নগুলো
প্রশ্ন এবং অপশনগুলো তৈরি করেছি, যার ফলে অনেকটা সময় আমাকে দিতে হয়েছে। প্লাস ইতিহাস প্রথম পত্রের পাশাপাশি দ্বিতীয় পত্র, ভূগোল প্রথম পত্র, দ্বিতীয় পত্র সহ তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের এমসিকিউর সমাধান করেছি, প্রশ্ন তৈরি করেছি, সেগুলো সাজেশন খুব শীঘ্রই আসবে। তো তোমরা প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যখন এই ভিডিওগুলো আপলোড করো তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো বন্ধুরা, এত কষ্ট করে তোমাদের জন্য হাতে কলমে প্রশ্ন তৈরি করেছি, বোর্ড বই থেকে ঘেটে ঘেটে। তো আমার মূল্যবান সময় থেকে কিন্তু এগুলো করেছি। তো তোমরা আন্তরিকভাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আমি অনেক খুশি হব। আমি আশা করব তুমি ভিডিও দেখতেছো মানে তুমি সাবস্ক্রাইব করবে। অর্থাৎ আমি চাই যে এই ভিডিও থেকে যতগুলো ভিউস আসবে ততগুলো সাবস্ক্রাইব আমি ইনশাল্লাহ পাবো। কি পাবো না? আশা করি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। যাই হোক বন্ধুরা, আমি আর কথা বলবো না, জাস্ট ক্লাসটা কন্টিনিউ করব। রবার্ট ক্লাইভ দ্বিতীয়বার ভারতে আসেন 1757 সালে। মীর কাসিমের রাজধানী ছিল মঙ্গের। কোন চুক্তির মাধ্যমে দেওয়ানি অধিকার পায় ইংরেজরা? আল্লাহাবাদ চুক্তি। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি প্রদান করে কে? সম্রাট শাহ আলম। রবার্ট ক্লাইভের মৃত্যুর কারণ হচ্ছে আত্মহত্যা। ফরাসিদের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল ইংরেজরা। ফরাসিরা কোন বন্দরে বাণিজ্য করত? পন্ডিচেরি। কোন যুদ্ধের ফলে ইংরেজরা সর্বোচ্চ শক্তি অর্জন করে? পলাশির যুদ্ধ। মীর কাসিম কে ছিলেন? বাংলা বিহারের নবাব। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে প্রথম চুক্তি করে জাহাঙ্গীর। মারাঠাদের সঙ্গে ইংরেজদের কোন যুদ্ধ হয়? পানিপথ। বন্ধুরা, একটা টিক্স শিখিয়ে দিই যে আমি যখন রিডিং পড়তেছি তুমি আমার সাথে সাথে পড়ো। জাস্ট আমার সাথে সাথে পড়ো, তাহলে তোমার পড়াটা হয়ে যাবে। জাস্ট এই ভিডিওটা যতক্ষণ চলবে ততক্ষণের ভিতরে তুমি প্রশ্ন এবং উত্তরগুলো শিখে ফেলতে পারবে। প্রয়োজন তুমি ভিডিওটা 2বার দেখো, জাস্ট তোমার মেমোরিতে অনেকগুলো প্রশ্ন ঢুকে যাবে। আশা করি 20 থেকে 25টা এমসিকিউ এই সেশন থেকে কমন পড়বে। অ্যান্ড বাকিগুলো কিভাবে কমন ফেলবা 30-30 সেটা আমি তোমাদেরকে একটু পরে আলোচনা করব। তো 40 নম্বর প্রশ্ন, কোন ইউরোপীয় জাতি সর্বশেষ ভারত ত্যাগ করে? পর্তুগিজ। কার্নাটিক যুদ্ধ কয়টি? 3টি। ফরাসিরা পরাজিত হয় কোন যুদ্ধে? তৃতীয় কার্নাটিক যুদ্ধ। বক্সারের যুদ্ধে কে ইংরেজদের পক্ষে ছিলেন? মেজর মনরো। ইংরেজরা প্রথম কোন উপকূলে আসে? কর্ণাটক। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন দেশের কোম্পানি? ইংল্যান্ডের। বাংলা দখলের জন্য ইংরেজদের উৎসাহিত করেন রবার্ট ক্লাইভ। বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি লাভ করে ইংরেজরা 1765 সালে। টিপু সুলতান কোন যুদ্ধে নিহত হন? চতুর্থ মাইসুর যুদ্ধে। ইংরেজদের প্রথম যুদ্ধ ছিল পলাশী যুদ্ধ। ইংরেজরা ভারতীয় শাসন শুরু করে 1757 সালে। এবার আমরা পরবর্তী অধ্যায় ইংরেজ উপনিবেশিক শাসন ব্রিটিশ আমল অর্থাৎ 3য় অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখব। আমার সাথে সাথে পড়ো, জাস্ট আমার সাথে সাথে পড়ো। 1757 সালে পলাশীর যুদ্ধে ইংরেজদের নেতৃত্ব দেন রবার্ট ক্লাইভ। বাংলা অঞ্চলে প্রথম ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয় 1765 সালে। মীর জাফর ব্রিটিশদের পক্ষে পলাশীর যুদ্ধে যোগদান করেন। এরপর তাকে নবাবের পদে বসানো হয়। মীর জাফর ব্রিটিশদের পক্ষে পলাশীর যুদ্ধে যোগদান করেন। এরপর তাকে নবাবের পদে বসানো হয়। তিনি ছিলেন নবাব মীর জাফর। মীর জাফর ব্রিটিশদের পক্ষে পলাশীর যুদ্ধে যোগদান করেন। ঠিক আছে, এরপর তাকে নবাবের পদে বসানো হয়। তিনি ছিলেন নবাব মীর জাফর, অর্থাৎ তিনি পলাশীর যুদ্ধে যোগদান করেন, এরপর তাকে নবাবের পদে বসানো হয়। বাংলায় 1765 সালে ব্রিটিশদের দেওয়া প্রশাসনিক ক্ষমতার নাম কি? ম্যানেজমেন্ট। বাংলা অঞ্চলে প্রথম ব্রিটিশ শাসন শুরু হয় 1773 সালে। ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস। এখানে আমার লেখাটি একটু এলোমেলো হয়ে গেছে বন্ধুরা, তোমরা যে সঠিক উত্তরটা ভালো করে কমেন্টে দিয়ে দাও, পিন কমেন্টে, সেটা আমি সবার মাধ্যমে উপস্থাপন করে দিব। প্রাথমিকভাবে ব্রিটিশরা ভারতের প্রধানত কি ধরনের বাণিজ্য করত? মসলিন এবং পাট। মুঘল সাম্রাজ্যের পতনের পর ইংরেজরা কোন অঞ্চলে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে? বাংলায়। 1857 সালের বিপ্লবের সময় ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহের নেতৃত্ব দেন মঙ্গল পাণ্ডে। কোম্পানি শাসনের বিরুদ্ধে প্রথম বড় ধরনের আন্দোলন শুরু হয় 1864 সনে। ইংরেজদের শাসন প্রতিষ্ঠার পদ্ধতি ছিল কূটনৈতিক চক্রান্ত। ভারতের প্রথম ব্রিটিশ সংবাদপত্রের নাম কি?
হিন্দু পাঠশালা। ব্রিটিশদের শাসনকালে ভারতের অর্থনৈতিক সম্পর্কে ইংরেজ অর্থনীতিবিদ ও দার্শনিক অ্যাডাম স্মিথ বলেন, বন্ধুরা এখানে আদম হয়ে গেছে, এটা হবে অ্যাডাম স্মিথ বানানটা। ব্রিটিশদের শাসনকালে ভারতের অর্থনীতি সম্পর্কে ইংরেজ অর্থনীতিবিদ ও দার্শনিক অ্যাডাম স্মিথ বলেন, এটি অত্যন্ত দুর্বল অর্থনীতি। অপশনগুলো ভালো করে একটু দেখো, একটু সময় দিলাম। হ্যাঁ, এখানে সঠিক উত্তরটা হবে, তিনি বলেছিলেন যে এটি অত্যন্ত দুর্বল অর্থনীতি। কলকাতা কোম্পানির সদর দপ্তর প্রতিষ্ঠিত হয় 1656 সালে। ইংরেজদের প্রথম ভারতীয় শাসক হিসাবে যে রাজা ছিল তার নাম নানাবতী। প্রাথমিকভাবে ইংরেজরা ভারতের কোন অঞ্চলটিকে প্রাধান্য দেয়? দক্ষিণ ভারত। কোম্পানি শাসনকালে প্রথম এবং দ্বিতীয় অ্যাংলো মারাঠা যুদ্ধ অনুষ্ঠিত হয় 1799 থেকে 1805 সালে। প্রথম অ্যাংলো মারাঠা যুদ্ধ হয়েছিল 1799 সালে। 1835 সালের হিন্দি সাহিত্যের পুনর্জাগরণের লক্ষ্যে ইংরেজ সরকার কোন সিদ্ধান্ত নেয়? ইংরেজি ভাষার শিক্ষার উন্নয়ন। কোম্পানি শাসনের পরবর্তী সময়ে ভারতে দ্বিতীয় মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হওয়ার সময় ছিল 1857। হুকুমত চালানোর জন্য কোম্পানি কোন আইন অনুসরণ করেছিল? কোম্পানি আইন। ভারতীয়দের জন্য প্রথম সংবিধান কি ছিল? 1833 সালের আইন। ব্রিটিশদের দ্বারা নিয়ন্ত্রিত প্রথম ভারতের ভৌগোলিক স্থান ছিল কলকাতা। বিখ্যাত ধর্মীয় আন্দোলন হিসেবে ব্রিটিশ শাসনে কোনটি গড়ে উঠেছিল? ব্রাহ্ম সমাজ। 1857 সালের বিদ্রোহের পরে কোম্পানি শাসনের পরিবর্তে ব্রিটিশ সরকার কর্তৃক নিয়ন্ত্রিত সরকারি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। এই শাসন ব্যবস্থা কি নামে পরিচিত ছিল? গভর্নমেন্ট শাসন। 1857 সালের বিদ্রোহের প্রধান কারণ ছিল শোষণ ও অনাচার। 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের নেতৃত্ব দেন সূর্যকান্ত সিংহ। ভারতীয় প্রতিরোধ আন্দোলনের মধ্যে ধর্মীয় ভাবনা তৈরির সময় নবজাগরণের আন্দোলন শুরু করেন রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতীয় ব্যবসায়িক সমাজ ও উৎপাদনের জন্য কোম্পানি কি পরিবর্তন আনে? করের উচ্চ হার। 1764 সালের বক্সারের যুদ্ধ বলা হয় বক্সারের লড়াই। 1757 সালে পলাশী যুদ্ধের আগে কোম্পানির প্রধান কার্যক্রম ছিল দখলদারি কার্যক্রম। মুঘল সম্রাট শাহজাহানের সঙ্গে প্রথম বাণিজ্য চুক্তির সই করেছিল ইংরেজরা। 1857 সালের বিপ্লবের মূল কারিকুলাম হিসেবে ভারতীয় সমাজে যে প্রতিষ্ঠানটি সবচেয়ে বেশি জড়িত ছিল? ভারতীয় জমিদার। ব্রিটিশরা ভারতের প্রথম কোন বন্দরে জমি গ্রহণ করেছিল? হুগলি। ইংরেজদের সঙ্গে প্রথম বাণিজ্যিক চুক্তি সই করে মুঘল সম্রাট আকবর। কোম্পানি শাসন প্রতিষ্ঠার আগে ইংরেজরা কোন বাণিজ্যিক অঞ্চলটি দখল করে? এখন সঠিক উত্তরটা হচ্ছে কলকাতা। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন বছরের আগে ইংল্যান্ডের কোম্পানি থেকে পরবর্তী পদক্ষেপ নিয়ে ভারতের শাসন শুরু করে? 1700 সালে। 1757 সালে পলাশী যুদ্ধ মুঘল সৈন্যদের নেতৃত্ব দেন সিরাজউদ্দৌলা। প্রথম কোম্পানি শাসন কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল? সিলহট চুক্তি দিয়ে। ভারতীয় ইতিহাসে প্রথম কোম্পানি চুক্তি ঘটে কোথায়? মারাঠায়। পলাশীর যুদ্ধে ইংরেজদের সহায়তা করার জন্য মির্জাফরের মন্ত্রণালয়ে প্রতিষ্ঠিত চুক্তি হিসেবে কত বছরের সময়সীমা ছিল? 5 বছর। 1857 সালের বিপ্লবের শেষ দিকের একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ হয় কোথায়? দিল্লিতে। ব্রিটিশ শাসনে অর্থনীতির মূল লক্ষ্য ছিল শোষণ। কলকাতার প্রথম সঙ্গীত স্কুল প্রতিষ্ঠিত হয় 1816 সালে। ব্রিটিশদের পক্ষে কোম্পানি শাসন ও ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাষ্ট্রিকভাবে নিয়মিত করতে সাহায্য করেছিল। বাণিজ্যিক অবস্থা। 1757 সালে পলাশী যুদ্ধে ক্লাইভের পক্ষে সবচেয়ে বড় সাহায্যকারী শক্তি ছিল মির্জাফর। কোম্পানি শাসনকালে বাংলা যেসব অঞ্চলে প্রথম প্রভাব বিস্তার করা হয় তা হলো দার্জিলিং। প্রথম কোম্পানি ব্রিটিশ শাসন প্রতিষ্ঠা করে কোন সময়ে? 1765 সালে। যুদ্ধে জয়ের পর ক্লাইভ 1757 সালে কলকাতা থেকে গড় ফেরার পর কার কাছে লর্ড খেতাব পান? জর্জ দ্বিতীয়। ইংরেজ শাসনের প্রথম বৃহত্তর অঞ্চল কবে দখল হয়? 1765 সালে।
পরবর্তী অধ্যায় পাকিস্তানি আমলে বাংলা ভাষা আন্দোলন ও এর গতি প্রকৃতি নিয়ে এখন কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদের সামনে উপস্থাপন করব। পাকিস্তানি আমলে ভাষা আন্দোলনের মূল কারণ ছিল ভাষাগত বৈষম্য। পাকিস্তানি সরকার বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে গ্রহণ না করার সিদ্ধান্ত নেয় 1947 সালে। পাকিস্তান রাষ্ট্রভাষায় প্রশ্নে ভাষা আন্দোলন শুরু হয় 1953 সাল থেকে। ভাষা আন্দোলনের প্রথম শহীদ কে ছিলেন? সালাহউদ্দিন। ভাষা আন্দোলনের প্রথম শহীদ কে ছিলেন? সালাহউদ্দিন। বন্ধুরা, কিছু কিছু সময় ভুল হয়ে থাকে, সে যদি কোনো এমসিকিউর সঠিক উত্তর যদি ভুল হয়, তখন তোমরা সঠিক উত্তর তোমার জানা থাকলে তুমি কমেন্টে দিয়ে দিবা। তোমার কমেন্টটা আমি একেবারে হাইলাইট করে দিব যাতে সবাই দেখতে পারে। পাকিস্তান সরকার বাংলা ভাষাকে কেন রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করলো না? এখানের উপরে সবগুলো সঠিক। আমরা অপশনগুলো দেখি যে এর মাধ্যমে মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি হতে পারে। বাংলাকে পাকিস্তান সরকারি রাষ্ট্রভাষা না করায় তাদের রাজনৈতিক উদ্দেশ্য ছিল। পশ্চিম পাকিস্তানিরা বাংলাকে আঞ্চলিক ভাষা হিসেবে ভাবতেন। ভাষা আন্দোলন শব্দটি প্রথম কোথায় ব্যবহৃত হয়? কলকাতায়। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আন্দোলন ছিল বাংলা ভাষার দাবিতে। পাকিস্তান সরকার বাংলা ভাষাকে স্বীকৃতি দেয় 1971 সালে। ভাষা আন্দোলন পরবর্তী সময়ে ঢাকায় কিসের প্রতিষ্ঠা করা হয়েছিল? ভাষা শহীদ স্মৃতিস্তম্ভ। ভাষা আন্দোলনের সময় ঢাকার পুলিশ কর্তৃক গুলি চালানো হয় 1955 সালে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের নিহতদের সংখ্যা ছিল 5। 1952 সালের ভাষা আন্দোলনের কোন স্থানে অনুষ্ঠিত হয়? রংপুরে। বাংলা ভাষা আন্দোলনের নেতা হিসেবে সবচেয়ে পরিচিত ব্যক্তি ছিলেন শফিউল আলম। ভাষা আন্দোলনের সবচেয়ে বড় রাজনৈতিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। একটা প্রশ্ন করি তোমাদেরকে, তোমরা যারা ইন্টারমিডিয়েট শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে অনেক আগ্রহী বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে আগ্রহী, তারা অবশ্যই কমেন্ট করে দিবা। তো তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আসবে। যারা যারা ভর্তি পরীক্ষা দিতে চাও অ্যাডমিশন টেস্টের জন্য, আমরা কিছু গুরুত্বপূর্ণ শর্টস ভিডিওগুলো আনবো, যেগুলো টিপস তোমাদের অনেক কাজে আসবে। তো প্রত্যেকে তোমরা চ্যানেলের সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর যারা যারা পাবলিক ইউনিভার্সিটির স্বপ্ন দেখো, তারা অবশ্যই একটা কমেন্ট করে যাবা যে আমি অমুক ভার্সিটিতে ইনশাল্লাহ ভবিষ্যতে ফিউচারে পড়তে চাই। তো আমরা সবাই তাদের যারা যারা কমেন্ট করবে তাদের কমেন্টে আমিন লিখবো, যাতে তারা সফল হতে পারে, তাদের স্বপ্ন যেন পূরণ হয়। সকলে অবশ্যই তাদের কমেন্টে আমরা আমিন লিখব। যাই হোক, ভাষা আন্দোলনের প্রথম নেতৃত্ব দানকারী ছাত্র সংগঠন ছিল ছাত্র ইউনিয়ন। পাকিস্তান সরকার ভাষা আন্দোলনের জন্য কোন প্রস্তাব দিয়েছিল? উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার প্রস্তাব। পাকিস্তানের শাসনামলে বাংলাকে দমনের পদ্ধতি ছিল ভাষাগত সহিংসতা। 1952 সালের ভাষা আন্দোলনের সময়ে ভাষা শহীদ হিসেবে শহীদ দিবস ঘোষণা করা হয়েছিল 1952 সালের 21শে ফেব্রুয়ারিকে। ভাষা আন্দোলন শব্দটি বাংলা ভাষা আন্দোলন নামে জনপ্রিয় হয় 1971 সালে। 1952 সালের ভাষা আন্দোলনে অংশগ্রহণকারী অন্যতম প্রথম ব্যক্তি ছিলেন আবুল কালাম আজাদ। পাকিস্তান আমলে কোন অঞ্চলে ভাষা আন্দোলন সবচেয়ে বেশি ছিল? রাজশাহীতে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে আহতদের সংখ্যা ছিল 20 জন। ভাষা আন্দোলনকে শাসক শ্রেণী কোন নামে অভিহিত করেছিল? নাশকতা। পাকিস্তান রাষ্ট্রের ভাষা হিসেবে কোনটি প্রথমে ঘোষণা করা হয়েছিল? উর্দু ও বাংলা। 1952 সালের ভাষা আন্দোলন, এটা আমাদের ছাত্রদের একটা ব্যাপক অর্জন ছিল। তো ছাত্র আন্দোলন কি একটা পর্যায়ে পৌঁছাতে পারে, জাতির ভবিষ্যৎকে বদলে দিতে পারে, সেটা বারবার প্রমাণিত হয়েছে ইতিহাসে, এবং কিছুদিন আগেও সেটার পরিচয় আমরা নিজেরাই এখানে অংশগ্রহণ করেছিলাম। আমরা এর একটা ব্যাপক পরিবর্তন করতে পেরেছি। তো ওই সময়টার কথা মনে পড়ে, বিশেষ করে 1952 সালের যেই ছাত্র ভাইয়েরা ছিলেন তৎকালীন সময়ের যুবক সমাজ এবং ছাত্র ভাইয়েরা, তারাই কিন্তু এই দেশের এই আমার মুখের বাংলা ভাষাটাকে তারাই একেবারে ধরে রেখেছিল। তাদের বুকের তাজা রক্তের ফলে এবং গামের ফলে, তাদের পরিশ্রমের ফলে, সেই আন্দোলনের ফলেই আজও আমি বাংলা ভাষায় কথা বলতে পারতেছি। তো ছাত্র আন্দোলন
একটা ব্যাপক একটা বিষয়, যেটা কিনা আমরা কিছুদিন আগেও সে করেছিলাম। আমার তখন মনে হয়েছিল যেন আমি নিজেই ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মধ্যেই আছি। তো যাই হোক আমার ছাত্র ভাইয়েরা, আমরা পরবর্তী প্রশ্নগুলো দেখি। ক্লাসে মনোযোগ দেই। পাকিস্তান রাষ্ট্রের ভাষা হিসেবে কোনটি প্রথম ঘোষণা করা হয়েছিল? উর্দু ও বাংলা। ঢাকা শহরে ভাষা আন্দোলনের উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পেছনে প্রধান কারণ ছিল রাজনৈতিক অস্থিরতা। ভাষা আন্দোলনের পর পাকিস্তান সরকার কি সিদ্ধান্ত নিয়েছিল? উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা ঘোষণা করবে। ১৯৫২ সালে ভাষা আন্দোলন ছিল সাংস্কৃতিক আন্দোলন। ২১শে ফেব্রুয়ারি ভাষা দিবস হিসেবে স্মরণীয় হওয়ার পরেও পাকিস্তান সরকার কি সিদ্ধান্ত নিয়েছিল? ভাষা আন্দোলনকে গোপনীয় করা। ভাষা আন্দোলন শেষে প্রধানত দুটি বিষয় প্রতিষ্ঠিত হয়: বাংলাদেশের ভাষার স্বাধীনতা। পাকিস্তানি রাষ্ট্রে ভাষা আন্দোলন প্রসারের বৃহত্তম ভূমিকা নেয় ছাত্র সংগঠন। ভাষা আন্দোলনের পর বাংলাদেশ সরকারের প্রতিষ্ঠানে কিভাবে বাংলা ভাষার ব্যবহার অব্যাহত থাকে? একাধিক ব্যবহার। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের বিরোধী শক্তি এবং ছাত্রদের সহায়তায় যে সংগঠনটি গড়ে উঠেছিল তা ছিল ছাত্র মঞ্চ। ছাত্ররা কখনোই অন্যায় দাবি মেনে নেয়নি এবং ভবিষ্যতেও নিবে না, এটা প্রমাণিত হয়েছে বারবার। ভাষা আন্দোলনের ফলস্বরূপ পাকিস্তানের শাসকদের কাছে বাংলা ভাষার গুরুত্বপূর্ণ দিক প্রচারিত হয়। ভাষাগত পরিচয়। ভাষা আন্দোলনকে আরও শক্তিশালী করার জন্য ১৯৫২ সালে কিছু সৃজনশীল কর্মসূচি গ্রহণ করে। এটা হচ্ছে সরকারি কর্মকর্তা। ভাষা আন্দোলনকে প্রথম রাজনৈতিক গুরুত্ব দেয় ছাত্র সংগঠন। ভাষা আন্দোলনের প্রথম শহীদ কে ছিলেন? আবুল বরকত। ভাষা আন্দোলনের প্রথম শহীদ আবুল বরকতের শবদেহ কোথায় রাখা হয়েছিল? ভাষা শহীদ স্মৃতিস্তম্ভে। মুক্তিযুদ্ধের ইতিহাসে ভাষা আন্দোলনের গুরুত্ব কতটুকু? অসীম গুরুত্ব। ভাষা আন্দোলনে উপস্থিত ছাত্রদের সংহতি ছিল সাংস্কৃতিক। বাংলাদেশের যে প্রান্ত থেকে ভিডিওটা দেখছো তাদেরকে আমি আহ্বান করব, তোমরা যদি ঢাকা ইউনিভার্সিটিতে এসে না থাকো, আশা করি একবার হলে তোমরা এসে এর পরিবেশটা ঘুরে দেখে যাবা। ঢাকা ইউনিভার্সিটি প্রাঙ্গণ যেন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনা এবং ১৯৫২ সালের সেই প্রতিচ্ছবি তোমার সামনে তুলে ধরবে। সেই রাজপথগুলো তুমি যখন হাঁটবে তখন তোমার সামনে যখন মনে হবে যে এইখানে তো আমার ভাইরা শহীদ হয়েছিল, আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। এবং বীর মুক্ত সহ এরকমভাবে কিছুদিন আগেও যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতিচারণে তোমরা আসতে পারো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী জাদুঘরটাও, আমাদের কেন্দ্রীয় জাদুঘরটা তোমরা দেখে যেতে পারো। সাগর আমন্ত্রণ জানালাম তোমাদেরকে BD24 স্কুল ইউটিউব চ্যানেল থেকে। ভাষা আন্দোলনে উপস্থিত ছাত্রদের সংহতি ছিল সাংস্কৃতিক। পাকিস্তান সরকার ১৯৫২ সালে বাংলা ভাষার বিরুদ্ধে কি সিদ্ধান্ত নিয়েছিল? বাংলা ভাষাকে ব্যবহারের জন্য নিষেধাজ্ঞা জারি করা। ২১শে ফেব্রুয়ারি ১৯৫২ সালে পাকিস্তান সরকার কি সিদ্ধান্ত নিয়েছিল? বাংলা ভাষাকে নিষিদ্ধ করা। ভাষা আন্দোলন বাংলাদেশের জাতিসংঘের দৃষ্টিতে কবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত হয়? ১৯৯৯ সালে। বাংলাদেশ সরকারের কোন সিদ্ধান্ত ভাষা আন্দোলনের ফলস্বরূপ ছিল? বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে গ্রহণ করা। ভাষা আন্দোলনের পর বাংলাদেশে শিক্ষা এবং সাংস্কৃতিক আন্দোলনে কী ধরনের পরিবর্তন আসে? শিক্ষা ব্যবস্থার মূল ভাষা হিসেবে বাংলা প্রতিষ্ঠিত হয়। ভাষা আন্দোলনকে কেন্দ্র করে ঢাকায় প্রথম যে প্রতিবাদ মিছিল হয়েছিল তা ছিল ১৯৫২ সালে। ভাষা আন্দোলনের সময় বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে গ্রহণের জন্য কে প্রধান ভূমিকা রাখেন? মজহারুল ইসলাম। পাকিস্তান সরকার প্রথমে ১৯৫২ সালে কি ভাষা হিসেবে উর্দুকে ঘোষণা করেছিল? রাষ্ট্রভাষা। উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করেছিল। ২১শে ফেব্রুয়ারি দিবসে ভাষা আন্দোলনকে স্মরণ করার জন্য বাংলাদেশে যে স্থানটি নির্মিত হয়েছে তার নাম হচ্ছে ভাষা শহীদ স্মৃতিস্তম্ভ। ভাষা আন্দোলনে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ঢাকায় সংঘর্ষের পর কতজন নিহত হন? ৩জন নিহত হন। ৩জন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পর পাকিস্তান সরকার বাংলা ভাষা সম্পর্কে কি সিদ্ধান্ত নেয়? বাংলা ভাষাকে সকল সরকারি কাজে অনুমোদন দেওয়া। পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন। লাহোর প্রস্তাব গৃহীত হয় ১৯৪০ সালে। পূর্ব বাংলা স্বায়ত্তশাসন দাবির পেছনে প্রধান কারণ
পাকিস্তান সরকারের বৈষম্যমূলক শাসন। যুক্তফ্রন্ট গঠিত হয় 1954 সালে। যুক্তফ্রন্টের মূল নেতা ছিল একে ফজলুল হক। 21 দফা ইশতেহার ঘোষিত হয় 1954 সালে। যুক্তফ্রন্টে কয়টি দল ছিল? 4টি। 1954 সালের নির্বাচনে মুসলিম লীগ কয়টি আসনে জয় পায়? 10টি। 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কয়টি আসনে জয়লাভ করে? 223টি। যুক্তফ্রন্টের ইশতেহার ভাষা আন্দোলনের পথে সাথে সম্পর্কিত কত দফা ছিল? 2টি। যুক্তফ্রন্টের সরকার ক্ষমতায় ছিল 56 দিন। যুক্তফ্রন্ট সরকার ভেঙে দেওয়া হয় কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে। পূর্ব বাংলার স্বায়ত্তশাসনের দাবি ছিল আর্থসামাজিক ভিত্তিক স্বায়ত্তশাসন অন্যতম প্রভাব ছিল। জাতীয়তাবাদী চেতনার উন্মেষ। পাকিস্তানি সংবিধান প্রণয়নে পূর্ব বাংলার দাবি ছিল স্বায়ত্তশাসন। শেরে বাংলা ছিলেন যুক্তফ্রন্টের মুখ্য নেতা। কেন্দ্রীয় সরকারের দৃষ্টিতে যুক্তফ্রন্ট হুমকি স্বরূপ এক ইউনিট গঠন করা হয়। যুক্তফ্রন্ট নির্বাচনের পর এক ইউনিট নীতির বিরুদ্ধে পূর্ব বাংলায় প্রতিবাদ গড়ে ওঠে। পূর্ব বাংলার আন্দোলনগুলো স্বাধিকারের দিকে ধাবিত। 6 দফা ঘোষণার মাধ্যমে স্বাধিকার দাবি করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 6 দফার মধ্যে অন্যতম দাবি ছিল আলাদা আলাদা মুদ্রানীতি। পূর্ব বাংলার শিল্পায়নের প্রধান বাধা ছিল কেন্দ্রীয় বরাদ্দের স্বল্পতা। পূর্ব বাংলার আন্দোলনে নেতৃত্ব দেন বাঙালি নেতারা। স্বায়ত্তশাসনের প্রশ্নটি সর্বাধিক গুরুত্বপূর্ণ হয় 6 দফা ঘোষণার পর। পূর্ব বাংলার বঞ্চনার অন্যতম নিদর্শন ছিল বৈষম্যমূলক বাজেট। 1956 সালে সংবিধানের রাষ্ট্রভাষা ছিল বাংলা ও উর্দু। স্বায়ত্তশাসনের বিরোধিতা করত কেন্দ্রীয় মুসলিম লীগ। শেরে বাংলা উপাধি পেয়েছেন একে ফজলুল হক। পূর্ব পাকিস্তানের শোষণ বিষয়টি জোরালোভাবে উঠে 6 দফা ঘোষণায়। পূর্ব বাংলার জনগণ যুক্তফ্রন্টকে সমর্থন করেছিল। গণতান্ত্রিক আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল শোষণমুক্ত সমাজ গঠন করা। পূর্ব বাংলার অধিকার আদায়ের অন্যতম মাধ্যম ছিল আন্দোলন। স্বাধিকার আন্দোলন শব্দটি বোঝায় রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার আদায়ের সংগ্রাম। যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী হন একে ফজলুল হক। যুক্তফ্রন্ট সরকারের পতনের অন্যতম কারণ কেন্দ্রের ষড়যন্ত্র। 6 দফা কবে উপস্থাপিত হয়? 1966 সালে। শোষণ থেকে মুক্তির উপায় ছিল স্বায়ত্তশাসন। পূর্ব পাকিস্তানের বৈষম্য দূর করতে চাওয়া হয়েছিল গণ আন্দোলনের মাধ্যমে। স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার প্রাথমিক ধাপ ছিল গণতান্ত্রিক নির্বাচন। পূর্ব বাংলার আন্দোলনের অন্যতম চেতনা ছিল বাঙালি জাতীয়তাবাদ। যুক্তফ্রন্ট নির্বাচনের পর কেন্দ্রীয় সরকারের প্রতিক্রিয়া ছিল শত্রুভাবাপন্ন। কেন্দ্রীয় সরকার যুক্তফ্রন্ট সরকার ভেঙে দেয়। শঙ্কিত হয়ে শেরে বাংলা একে ফজলুল হক যুক্তফ্রন্টে যোগ দেন। 1954 সালের নির্বাচনের আগে পূর্ব বাংলার আন্দোলন পশ্চিম পাকিস্তানকে চাপে ফেলে। স্বায়ত্তশাসনের দাবি জোরালো হয় ভাষা আন্দোলনের পর। পূর্ব বাংলার উপর রাজনৈতিক দমন নীতি ছিল কেন্দ্রীয় সরকারের কৌশল। পূর্ব বাংলার জনগণের মধ্যে প্রতিবাদের আগুন জ্বলে ওঠে কবে? রাজনৈতিক বৈষম্যে। স্বায়ত্তশাসনের আন্দোলনের নেতৃত্বে প্রদান করেন শেখ মুজিবুর রহমান। 6 দফার প্রথম দাবি ছিল পৃথক মুদ্রানীতি। পূর্ব বাংলার আন্দোলন পরবর্তী সময়ে রূপ নেয় মুক্তিযুদ্ধে। 6ষ্ঠ অধ্যায়ে চলে আসছি আমরা, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা ও মুক্তিযুদ্ধ। আর 100টা প্রশ্ন আছে, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। বন্ধুরা, তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এগুলো প্রশ্ন কিন্তু এবার খুব বেশি একটা ইম্পর্টেন্ট না হলে কিন্তু তোমাদেরকে জেনে রাখতে হবে, ইতিহাস তো তুমি বদলাতে পারবা না। যাই হোক, মুক্তিযুদ্ধ শুরু হয় 25শে মার্চ 1971। বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয় 25শে মার্চ রাত 1টায়। 7ই মার্চের ভাষণ শেখ মুজিব বলেছিলেন, এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। যাই হোক, ভারতকে সহযোগিতা করতে হবে। 205 নম্বর প্রশ্ন। 1971 সালের 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা প্রচার করেন মেজর জিয়া। মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ। মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ কয়টি সেক্টরে বিভক্ত হয়? বাংলাদেশ 11টি সেক্টরে বিভক্ত হয়। বন্ধু, তোমরা কোন সেক্টরে ছিলা? তুমি অবশ্যই কমেন্টে জানিয়ে দিও যে তোমাদের বাড়ির কোথায় পড়েছে, তোমাদের সেক্টরটা কত নম্বর ছিল 1971 সালে। অবশ্যই কমেন্ট করে দাও, এটা আমি দেখতে চাই। মুজিবনগর সরকার গঠিত হয় 17 এপ্রিল 1971 সালে। স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ নেয় 17 এপ্রিল। মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশকে সমর্থন করে ভারত। স্বাধীনতার ঘোষণার প্রচার করা হয়েছিল চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে।
মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিল এম.এ.জি. উসমানী। আমরা ছাত্ররা অন্যায় মেনে নিতে পারি না। পাকিস্তান আমাদের বন্ধু না, তারাও কিন্তু আমাদের শত্রু। ভারত, তারাও কিন্তু স্বার্থপর। তো আমরা সবসময় অন্যায়ের বিরুদ্ধে ছিলাম, অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রত্যেকে থাকবো, কি তাই না? আমরা প্রত্যেকেই সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব, যেখানে অন্যায় দেখব সেখানে আমরা প্রতিবাদে ঝাঁপিয়ে পড়ব, সর্বোচ্চটা দিয়ে সেটা প্রতিবাদ করব। মুক্তিযুদ্ধকালীন মুক্তাঞ্চল বলতে বোঝায় মুক্তিযুদ্ধের নিয়ন্ত্রিত এলাকা। অপারেশন সার্চলাইট পরিচালিত হয় 25শে মার্চ। ভারত মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করে জুন মাস থেকে। গণহত্যা দিবস পালিত হয় 25শে মার্চ। বাংলাদেশের স্বাধীনতা অর্জন করে 16 ডিসেম্বর। মুক্তিযুদ্ধে নারীর অংশগ্রহণ ছিল গুরুত্বপূর্ণ। 7ই মার্চ 1971 বঙ্গবন্ধুর ভাষণ হয়েছিল রাজপুত ময়দানে। মুক্তিযুদ্ধ চলাকালে ভারতীয় সেনাবাহিনীর প্রধান ছিলেন জেনারেল মানেক শ। পাকিস্তানের আত্মসমর্পণ ঘটে 16 ডিসেম্বর। পাক বাহিনীর প্রধান নিয়াজি আত্মসমর্পণ করেন ঢাকার রেসকোর্স ময়দানে। বাঙালি জাতির প্রথম বিজয় দিবস পালিত হয় 16 ডিসেম্বর। মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন প্রায় 30 লক্ষ মানুষ। 1971 সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় বাহিনী ছিল মিত্রবাহিনী। মুক্তিযুদ্ধের 2 নং সেক্টরের কমান্ডার ছিলেন খালেদ মোশাররফ। বাংলাদেশের পক্ষে প্রথম আন্তর্জাতিক স্বীকৃতি আসে ভুটান থেকে। পাকিস্তানের পক্ষে অবস্থান নেয় চীন। চীন কিন্তু আমাদের এখন মিত্র দেশ। তারপরে কিন্তু তৎকালীন সময়ে কিন্তু চীন কিন্তু স্বার্থপরতার দেখিয়েছিল, সে সময় কিন্তু চীন পাকিস্তানের পক্ষ নিয়েছিল। এটাই যুদ্ধের নিয়ম, অর্থাৎ দুর্বলের বিরুদ্ধে থাকে সবসময় শক্তিশালী দেশগুলো। মুক্তিযুদ্ধের নারী মুক্তিযোদ্ধাদের বলা হয় বীরাঙ্গনা। বাংলাদেশ সরকার প্রথম কোথায় গঠিত হয়? মুজিবনগরে। মুক্তিযুদ্ধে আঞ্চলিক সেনাঘাঁটি গড়ে তোলা হয় ভারতের সীমান্ত এলাকায়। মুক্তিযুদ্ধ প্রধান বৈদেশিক সহযোগিতা দেশ ভারত। মুক্তিযুদ্ধে গণহত্যার নায়ক ছিল টিক্কা খান। পাকিস্তান সরকার অপারেশন সার্চলাইট পরিচালনা করে ঢাকা ও আশেপাশের এলাকায়। বাংলাদেশের স্বাধীনতার লক্ষ্য ছিল একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। মুক্তিযুদ্ধকালীন সময় বাংলাদেশকে সহায়তা করে ভারত। মুক্তিযুদ্ধের সময় কতজন নারী ধর্ষণের শিকার হন বলে অনুমান করা হয়েছিল? 2 লাখ, তারও অধিক হতে পারে, তবে নির্দিষ্ট করে এখানে 2 লাখ দেওয়া হয়েছে। তোমরা এই অপশনে 2 লাখই দিবা। মুক্তিযুদ্ধে বেসামরিক প্রতিরোধ ছিল গুরুত্বপূর্ণ। জয় বাংলা স্লোগানটি ছিল মুক্তিযুদ্ধের মূল মন্ত্র। মুক্তিযুদ্ধে বাংলাদেশের জয় নিশ্চিত হয় 16 ডিসেম্বর 1971। বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি, এখানে তোমরা কেউ মাইন্ড করবে না যে জয় বাংলা স্লোগানটা কিন্তু আমার দাদা, তোমার দাদা বা তারও দাদা যারা ছিল, সাধারণ যে মানুষ ছিল তৎকালীন সময় 1971 সালে, সাধারণ যে জনগণ ছিল, দেশপ্রেমী যারা ছিল, তারা এই স্লোগানটা দিয়েছিল। তখন কিন্তু আওয়ামী লীগ এই স্লোগানটা দেয় নাই, ঠিক আছে? তো তোমরা কিন্তু জয় বাংলা স্লোগানটাকে তোমরা কখনোই অপমানিত করবা না, এটাকে তোমরা অবশ্যই ভালোবাসবা। কারণ এই স্লোগানটা তৎকালীন সময়ে যারা দেশপ্রেমী ছিল, সত্যিকারের দেশপ্রেমী ছিল, তারাই কিন্তু জয় বাংলা স্লোগানটা প্রথম তুলেছিল, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা কখনোই ভুল শিক্ষা গ্রহণ করব না, ঠিক আছে? সঠিকটা জানার চেষ্টা করব, সঠিক ইতিহাসটা জানার চেষ্টা করব। মুক্তিযুদ্ধে বাংলাদেশের জয় নিশ্চিত হয় 16 ডিসেম্বর 1971 সালে। পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে ঢাকায়। স্বাধীনতা যুদ্ধের সময় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। সবসময় যুদ্ধ মানে হচ্ছে হারানো, যুদ্ধে মানুষ হারাবে, সবকিছু হারাতে হবে, এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। বর্তমান সময়ে আমরা গাজার দিকে লক্ষ্য করলে দেখতে পারি। মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল ত্রিমাত্রিক রণকৌশলে। মুক্তিযুদ্ধ পরিচালনায় পেছনে মূল শক্তি ছিল জাতীয়তাবাদ। পাকিস্তান সেনাবাহিনীকে নেতৃত্ব দেন নিয়াজি। 1971 সালে বাঙালি জাতির সবচেয়ে বড় অর্জন হচ্ছে স্বাধীনতা। মুক্তিযুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠন করে প্রবাসী বাঙালি। মুক্তিযুদ্ধের সময় শরণার্থীর সংখ্যা ছিল 1 কোটিরও বেশি। মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় স্বাধীন বাংলাদেশ। এবার আমরা অষ্টম অধ্যায়ে মুক্তিযুদ্ধ, প্রবাসী বাঙালি ও বহির্বিশ্ব সম্পর্কে জানব। প্রবাসী বাঙালিরা মুক্তিযুদ্ধের সময় প্রধানত ভূমিকা রাখে কূটনৈতিক প্রচার ও অর্থ সহায়তায়। মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালিদের সংগঠন ছিল বাংলাদেশ লিবারেশন ফ্রন্ট। বাংলাদেশ
লিবারেশন ফ্রন্ট। আন্তর্জাতিক জনমত গঠনে মুখ্য ভূমিকা পালন করে প্রবাসী বাঙালি। মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠনে সহায়তা করে বিদেশি সংবাদ মাধ্যম। মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালিদের অর্থ সংগ্রহের পদ্ধতি ছিল চাঁদা ও অনুদান সংগ্রহ। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে প্রথম স্বীকৃতি দেয় ভুটান। 1971 সালে বাংলাদেশ নামে বিশ্বে প্রথম পতাকা উত্তোলিত হয় লন্ডনে। মুক্তিযুদ্ধে বিদেশি চলচ্চিত্র ও ডকুমেন্টারি তৈরি করেন ভারত ও পশ্চিমা মিডিয়া। স্টপ জেনোসাইড চলচ্চিত্রটি তৈরি করেন জহির রায়হান। স্টপ জেনোসাইড প্রদর্শিত হয় আন্তর্জাতিকভাবে। মুক্তিযুদ্ধের সময় পশ্চিমা গণমাধ্যম সবচেয়ে বেশি সংবাদ দেয় বাংলাদেশের পক্ষে। মুক্তিযুদ্ধের বিদেশি সাংবাদিকদের ভূমিকা ছিল সহানুভূতিশীল। বাংলাদেশের পক্ষে প্রচার করেন বিবিসি এবং দ্য গার্ডিয়ান। এই সংবাদ মাধ্যমগুলো কিন্তু বাংলাদেশের পক্ষে সংবাদ প্রচার করেছিলেন তৎকালীন সময়ে। যুদ্ধকালীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে সম্প্রচার হতো মুজিবনগর থেকে। আন্তর্জাতিকভাবে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেয় চীন। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে চীনীয় নেয় ভারত, সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাজ্য, তারা বাংলাদেশের পক্ষে ছিলেন। শুধুমাত্র চীন ছিল মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, অর্থাৎ পাকিস্তানিদের পক্ষে। যুদ্ধকালীন সময় জাতিসংঘে বাংলাদেশের পক্ষে শক্ত অবস্থান নেয় ভারত ও সোভিয়েত ইউনিয়ন। এখানে অপশনগুলোর মধ্যে শক্ত অবস্থান নেয় ভারত ও সোভিয়েত ইউনিয়ন। স্বাধীন বাংলা নৃত্য দল গঠিত হয় কলকাতায়। প্রবাসী বাঙালিদের আন্দোলনের কেন্দ্র ছিল কোথায়? লন্ডন ও নিউ ইয়র্কে। মুক্তিযুদ্ধ চলাকালে পশ্চিমা বিশ্ব বাংলাদেশের পক্ষে সমর্থন ছিল সীমিত। নিউ ইয়র্ক টাইমস মুক্তিযুদ্ধ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে। মুক্তিযুদ্ধ চলাকালে ভারতের প্রধান মিত্র ছিল সোভিয়েত ইউনিয়ন। পাকিস্তানকে সহায়তা করে যুক্তরাষ্ট্র। মুক্তিযুদ্ধের সময় প্রবাসী লেখকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে লেখালেখি ও প্রচারে। প্রবাসী বাঙালিদের আন্দোলনে গঠিত হয় বাংলাদেশ অ্যাসোসিয়েশন। দ্য গার্ডিয়ান পত্রিকায় প্রকাশিত রিপোর্ট পাকিস্তানি বাহিনীর নিন্দা করা হয়। পাকিস্তানে প্রেসিডেন্ট ছিলেন ইয়াহিয়া খান। মুক্তিযুদ্ধকালীন প্রবাসী বাঙালিদের গঠন করা কমিটি ছিল মুক্তি সংগ্রাম সমন্বয় কমিটি। জাতিসংঘে পাকিস্তানিদের বিরুদ্ধে প্রস্তাব পেশ করে ভারত। পাকিস্তানের গণহত্যা আন্তর্জাতিক মহলে তুলেছিলেন প্রবাসী বাঙালি। মুক্তিযুদ্ধ নিয়ে আন্তর্জাতিক সংস্থা রিপোর্ট দেয় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। আন্তর্জাতিক চাপের মুখে পাকিস্তান আত্মসমর্পণ করে। মুক্তিযুদ্ধে অংশ নেয়া প্রবাসী যুবকরা অর্থ সংগ্রহ ও প্রচারে যুক্ত ছিলেন। বিদেশে বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি সমর্থন আসে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র থেকে। প্রবাসীদের আন্দোলনের গুরুত্বপূর্ণ শহর ছিল লন্ডন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হতো গানে ও নাটকে। পাকিস্তানিদের গণহত্যা প্রথম প্রচার হয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। মুক্তিযুদ্ধের প্রথম আমেরিকান সাংবাদিকদের রিপোর্ট মানবিকতা ও সহানুভূতিতে ভরপুর ছিল। মুক্তিযুদ্ধ নিয়ে পশ্চিমা দেশগুলোর সরকার দ্বিধাদ্বন্দ্বিত ছিল। মুক্তিযুদ্ধে আন্তর্জাতিক চাপ তৈরি হয়েছিল মানবিক বিপর্যয় ও শরণার্থীদের কারণে। বিদেশি নাগরিকদের মধ্যে বাংলাদেশকে সমর্থন করেন জর্জ হ্যারিসন। কনসার্ট ফর বাংলাদেশে অনুষ্ঠিত হয় নিউ ইয়র্কে। কনসার্ট ফর বাংলাদেশ সংগঠন ছিল জর্জ হ্যারিসন ও রবি শঙ্করের মাধ্যমে। কনসার্ট ফর বাংলাদেশ হয়েছিল 1971 সালে। কনসার্ট ফর বাংলাদেশ সংগৃহীত অর্থ ব্যয় মুক্তিযুদ্ধ ক্ষতিগ্রস্তদের সহায়তায় দান করা হয়। প্রবাসী বাঙালিদের সবচেয়ে বড় সাফল্য আন্তর্জাতিক জনমত গঠন। পাকিস্তানিদের বিরুদ্ধে জনমত গঠনের হাতিয়ার ছিল মিডিয়া ও সংস্কৃতি। বন্ধুরা, সর্বশেষ পর্যায়ে চলে আসছে, আর কয়টা প্রশ্ন আছে। তো তোমরা অনেকে হয়তো ভিডিওটা ডাউনলোড দিয়ে দেখতেছো বা যে অনেকে অনেক জায়গা থেকে ভিডিওটা দেখতেছো। তো সাজেশনটা পুরো বাংলাদেশের জন্য। আশা করি পুরো বাংলাদেশ থেকে ভিডিওটা দেখা হচ্ছে প্রতিটা বোর্ড থেকে। তো এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই। তো তোমরা আশা করি প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা।
তো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক খুশি হব। তো তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তোমরা আমাকে উৎসাহিত করো, আমি তোমাদের জন্য উৎসাহের সাথে কাজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তোমরা ভালোবাসা দাও, আমার থেকে ভালোবাসা নাও। কিছু পেতে হলে তো কিছু দিতে হয়। তোমার থেকে চাইছি শুধু একটি সাবস্ক্রাইব এবং ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দাও। মুক্তিযুদ্ধের পক্ষে প্রবাসী লেখকেরা প্রতিবাদমূলক সাহিত্য লিখেন। আন্তর্জাতিক বিচারিক পর্যায়ে পাকিস্তান অভিযুক্ত হয় গণহত্যার অভিযোগে। আন্তর্জাতিক সহানুভূতির ভিত্তি ছিল মানবতা লঙ্ঘন ও গণহত্যা। প্রবাসী বাঙালিদের অবদান ছিল প্রচার ও জনমতের পক্ষে। প্রবাসী বাঙালিদের অবদান ছিল অর্থ, প্রচার ও জনমতের পক্ষে। বন্ধুরা, এই ছিল তোমাদের এইচএসসি 2025 সালের পরীক্ষার্থীদের ইতিহাস প্রথম পত্রের সাজেশন। দ্বিতীয় পত্রের সাজেশন খুব শীঘ্রই আসবে। তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। অবশ্যই এইচএসসি 2025 সালের প্লে লিস্টটা চেক করো, সেখানে তোমরা সব সাজেশন ভিডিওগুলো তোমরা পেয়ে যাবা। হয়তো তোমরা পরীক্ষার আগের রাতেও অনেকে ভিডিওটা দেখতেছো, তো তোমাদেরকে সাধুবাদ, তোমাদের পরীক্ষা ভালো হোক। আর একটা কথা বলি, এমসিকিউর এখানে কিন্তু বহুপদী প্রশ্নগুলো নাই যে কোনটা নিচে কোনটা সঠিক 1 2 3। তো এই প্রশ্নগুলো তোমাদের কমন ফেলতে হলে তোমাদেরকে বেশি বেশি পরিমাণে রিডিং করতে হবে, এবং তোমাদের যে গাইডটা আছে গাইডের মধ্যে এই ধরনের যে বহুপদী প্রশ্নগুলো আছে, গল্প আছে, সেগুলো তোমরা পড়বা। বিশেষ করে তোমরা অবশ্যই বুট বইটা, তোমাদের যে বুট বা মেইন বইটা আছে সেটা পড়ার চেষ্টা করবা। তাহলে তোমাদের বহুপদী প্রশ্নগুলো যেইভাবে আসুক না কেন তোমরা আনসার করতে পারবে। ঠিক আছে, বহুপদী প্রশ্নগুলো দিলে হয়তো বা ভিডিও আরো অনেক বড় হয়ে যেত, যার ফলে দেই নাই। আজকে এই পর্যন্তই। তো তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলের সাথেই থেকো। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রেখো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।